গাইবীর পাথর এটা মাটির নিচে থেকে উদয় হয়েছে শত শত বছর আগের থেকে। বহুত দিন আগে এর ছবি ছিল, এরকম ছিল পাথরটা, তখন তো বেশ বড় হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত শত বছরে ওই জায়গাতে আছে শিব শম্ভু সূর্যকান্ত মহারাজের হাতির কবর। ওটা হলো হাতির কবর। আমরা এখন একটু ভিতরে যাচ্ছি মূর্তিটা দেখার জন্য। আপনি মনে মনে মানত করবেন, মানত পূরণ হবে। একটা কলসি ভরে পানি দিয়ে এতটুকু পানি তার এই চিকন ডালের মধ্যে কবর দেওয়া হয়েছে এবং ওই জায়গাটাই এই গাছটা ক্রিয়েট হয়েছে। কত ধরনের অলৌকিক কাহিনী। গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান এটি। দুরন্ত মজা। দারুণ স্বাদ। তো চলুন জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অবস্থিত আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছা জমিদার বাড়ি, তার সামনে দেখুন। মুক্তাগাছা জমিদার বাড়িটি এখন মধ্যাহ্ন বিরতি চলছে, 1টা থেকে 2টা পর্যন্ত বিরতিটা থাকবে। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন পরিতোষ ভাই। হ্যালো। তো আমরা আজকে এই ময়মনসিংহ শহরে মুক্তাগাছা জমিদার বাড়িটি দেখব এবং পরবর্তীতে এখান থেকে চলে যাব শশী লজের উদ্দেশ্যে। এবং তো এখন বিরতি যেহেতু চলছে সেই কারণে আমরা মুক্তাগাছা জমিদার বাড়ির পাশেই আমি দেখতে পাচ্ছি একটি মন্দির, ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে। মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এটি মুক্তাগাছা জমিদার বাড়ির ঠিক পাশেই অবস্থিত। তবে এখানকার স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম যে এই মুক্তাগাছা সম্পূর্ণ উপজেলাটার ভিতরে নাকি প্রচুর পরিমাণ মন্দির রয়েছে। এখানে মূর্তি বানানো হচ্ছে মাটি দিয়ে। আর এখানে তৈরি হচ্ছে মন্দিরের পুজোয় ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম। এই মন্দিরটি পরিদর্শনকালে এখানের এক কর্মী আমাদের জানালেন পাশেই নাকি পিলখানা নামক জায়গায় একটি বটগাছের গোড়া ভেদ করে একটি ত্রিমাথা সম্বলিত মূর্তির উন্মোচন ঘটেছে। তাই আর দেরি না করে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন মোটরসাইকেলটা ওখানে পার্ক করে মন্দিরটা যখন দেখছিলাম তখন ওখান থেকে একজন আমাদেরকে জানালো যে এখানে একটা বট গাছের ওখানে নাকি একটি মূর্তি মাটি ফেটে অটোমেটিকলি উপরে উঠেছে। তো সেই কারণে আমরা যাচ্ছি সেটি একটু পরিদর্শন করতে এবং আপনাদেরকে দেখানোর জন্য। চলুন যাওয়া যাক তাহলে। আমরা এখন সেই মন্দিরটির সামনে এসে পৌঁছেছি, যে মন্দিরে মাটি ফেটে নাকি শিবের মূর্তি উঠেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। গাইবীর পাথর এটা মাটির নিচে থেকে উদয় হয়েছে শত শত বছর আগের থেকে। এখানে যে যা মানসিক করে তার মনে আসে কামনা হয়। এটা হলো কষ্টি পাথরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত শত বছরে ওই জায়গাতে আছে শিব শম্ভু সূর্যকান্ত মহারাজের হাতির কবর। ওটা হলো হাতির কবর। সূর্যকান্ত মহারাজের যে হাতি শম্ভু হাতি নাম ডাকলে আইসা পড়ছে। এটা শত শত বছরের। বহুত দিন আগে এর ছবি ছিল, এরকম ছিল পাথরটা, তখন তো বেশ বড় হয়েছে। ছোট ছিল পাথরটা, আস্তে আস্তে বড় হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে কষ্টি পাথর। কষ্টি পাথর সত্য যেটা পূজা হয় তো জায়গা এটা বাৎসরিক পূজা হয়। এটা কি ভাষা না এটা আষাঢ় মাসে তোমার তো ভাষা না, তুমি তো কালকে খোলা পাও, তুমি তো অ্যাডভান্স কথা কইলা। পুরো মঞ্চলে কথা আষাঢ় মাসে
বাচ্চা এটা ছোট ছিল, আচ্ছা এটা যখনই ছোট ছিল পূজা পাল করতে করতে এটা ভালো হাত পড়তে পড়তে এটা অনেক বড় হইতেছে, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। আপনি একটু ভিতরে যাই দেখেন, তার আকৃতিটা দেখেন সুন্দরভাবে, তিনটা মাথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনে মিলা কিছু। এটা তো মানুষ বানাইতে পারে নাই, এটা আধ্যাত্মিক জিনিস। আচ্ছা আপনি যাই দেখেন, এটা আধ্যাত্মিক জিনিস, যেভাবে নকশা করছে পাথরের, এটা মানুষের হাতে তৈরি না। তিনটা মাথা, তারপরে আপনি ভিতরে যাই একটু দেখেন, পরিদর্শন করেন, আসেন। আমরা এখন একটু ভিতরে যাচ্ছি মূর্তিটা দেখার জন্য। দেখেন কি আকৃতি বাবা, দেখছেন আধ্যাত্মিক না? এটা একবারে গাইবি। বাবার কাছে আসলেই। যে যা কিছু চায় সে পায়, সে কোনোদিন খালি হাতে ফিরে না। তাই দুদিন আগে বুঝে। মূর্তিটি মূলত এখানে যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছও পুরান। এই গাছের একেবারে গোড়া ফেরে হ্যাঁ, একেবারে গোড়া দিয়ে উঠেছে মূর্তিটি। দেখুন, একটি কুষ্টি পাথরের মূর্তি এবং এখানে তিনটি দেবের মাথা রয়েছে ব্রহ্মা দেখতে পাচ্ছি। বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনে মিলে এক ঈশ্বর। দেখতে পারতেছেন যে গাছের গুড়ির ভিতর দিয়ে ফেটে সে উঠেছে এবং এখানের স্থানীয় বাসিন্দারা বলে থাকেন বা তারা দেখছেন যে মূর্তিটা প্রথমে ছোট ছিল, এটা আস্তে 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 এটা বড় হচ্ছে। মূর্তিটি দেখে আসলেই একটা আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার রয়েছে। তার মানে এটা কি আপনারা কি এটা পূজা করি আমরা সবাই সকাল না এখানে আপনারা কি এই ছোটবেলা থেকেই এই মূর্তিটা আমি দেখছেন? ছোট থেকে এটা তুমি এর চেয়ে ছোট দেখছো একটু। আচ্ছা, মূর্তিটা বড় হচ্ছে আস্তে আস্তে। বড় হইতেছে। আমার বয়স কিন্তু এখন 51 বছর। 150 মায়ের পেট থেকে বেরিয়ে করে দেখতেছি। মূর্তিটা বাড়তেছে আস্তে আস্তে, বাড়তেছে বড় হচ্ছে। এই যে আপনি আসছেন, হয়তো ভগবান যদি আবার আনে, আপনিই বলবেন যে কতটুকু দেখে গেছিলাম আর কতটুকু দেখতেছি। এখানে বাৎসরিক পূজা হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। আপনি বাৎসরিক শীতলা মা আছেন, কালী মা আছেন, ব্রহ্মা আছেন, সেখানে বলির পূজা হয়, 4-5টা বলি হয় সরকারিভাবে। আচ্ছা, আমরা এলাকাবাসী মিলা সবাই এখানে পূজা করি। আবার এই যে মণ্ডপটা দেখতেছেন, 100 বছর পূর্তি। 100 হাতে দুর্গা দেখছিলেন এবার? 100 হাতে দুর্গা আমরাই বানাইছিলাম। এবার 101 বছর হইল দুর্গা পূজা। আমাদের এখানে যা দেখতেছেন সব পুরাণ, সব পুরাণ। ওই যে জমিদার বাড়ির সচিকান্ত মহারাজের হাতি, শম্ভু হাতি, ডাকলে আইসা পড়ছে, তাহলে ওই হাতির কবর ওইটা। ওই যে গাছটা দেখা যাচ্ছে। আর এই মণ্ডপের বয়স হলো আপনার 101 বছর। 101 বছর বয়স। তাহলে আমরা এখানে কতদিন ধরে পূজা করতেছি? আমার কয়টা পুরুষ এখানে গেছে? এখানে কোনো পুরোহিত আছে? পুরোহিত আমরা রাখতে পারি না, দারিদ্র হয়ে যাবে। আমরা আচ্ছা। সবাই করি। আমরা এই পূজা পারি করি। আর বাৎসরিক যখন পূজা আসে তখন পুরোহিত নিয়ে আসি। সরকারের কোনো গবেষণা নাই এখানে। অথচ মন্ত্রী দেখে গেল, মোশারফ সাহেব দেখে গেল, একেম বাবলু সাহেব, বাবলু ভাই দেখে গেল, বাবু সাহেব দেখে গেল, সালাউদ্দিন মুক্তি দেখে গেল। খালি করে দিব করে দিব। আব্দুল্লাহ এখন তো করে দিছে এগুলি বৃষ্টি যা আছে যা আছে সব আমাদের। আব্দুল্লাহ এখন তো করে দিছে আমাদের যখন ওই যে পৌরসভার চেয়ারম্যান ছিল, মেয়রের আগে যে চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান এগুলি। আব্দুল্লাহ এখন তো এখানে মানত করার সিস্টেমটা কি? এখানে মানত মনে মনে মানত করবেন। হ্যাঁ, মনে মনে জাস্ট মানত করলেই হচ্ছে। আপনি মনে মনে মানত করবেন, মানত পূরণ হবেই। আপনি পূর্ণ হইলে এসে পূজা দিলেন, বা ভক্ত খুঁজলেন যে কোন ভক্ত তার খেদমত করে, তার দ্বারা পূজাটা দিলেন। এখানে নাকি সব ধরনের মানত পূরণ হয়, এরকম একটা লোককথা আমরা শুনছি। তো এই মূর্তির পাশে যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে এখানে একটা কালী মূর্তি রয়েছে। এবং আমি এক সপ্তাহ এর পাশে রয়েছে আরো একটি মূর্তি।
এবং এই গাছ থেকে যে শিকড়গুলো নেমেছে দেখুন, মূলগুলো সম্পূর্ণ মাটিতে নেমে গেছে এবং এগুলো নাকি আধ্যাত্মিক শিকড় বলে এখানকার জনশ্রুতি রয়েছে। এবং এখানে যে গাছের শিকড়গুলো, এগুলো এখানের স্থানীয় বাসিন্দারা বলছে যে এই যে প্যাঁচ দিয়ে দিয়ে যে শিকড়গুলো উঠেছে এগুলো নাকি আধ্যাত্মিক শিকড়। অল্পের পানি পরে কাটতে দিলে আপনার পানি আমি অটোমেটিক কলসি ভরে দেবো পানি দিয়ে আপনার ডালটা গাছ আপনি। হ্যাঁ হ্যাঁ এইটা চিকন ডালে যখন কাটিয়ে দেন একটা কলসি ভরে দেবো পানি দিয়ে, এতটুকু পানি তার এই চিকন ডালের মধ্যে। আচ্ছা, এই চিকন ডালের মধ্যে এতটুকু পানি, তার মধ্যে যখন নাক পূজা করা। স্থাপনাটি ঘুরে বেশ ভালো লাগলো, একটা আধ্যাত্মিকতার একটা ছোঁয়া দেখা যাচ্ছে। আর এই পাশেই একটি গাছ রয়েছে বড়, জানি না দেখাতে পারবো কিনা আপনাদেরকে। এই গাছটি নাকি এখানের যে রাজা ছিল জমিদার বাড়ির, এই রাজার একটা হাতি ছিল, ওই হাতিটাকে যেখানে কবর দেওয়া হয়েছে এবং ওই জায়গাটাই এই গাছটা ক্রিয়েট হয়েছে। দেখি যদি দেখানো সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো গাছটি। মন্দিরে আসলে কিন্তু সবাই মোটামুটিভাবে একটু ঘন্টাটা বাজায়। তো আমরা এখন যাচ্ছি এই মুক্তাগাছা জমিদার বাড়ির যে রাজা রয়েছে শ্রীকৃষ্ণ আচার্য, এই শ্রীকৃষ্ণ আচার্যের একটি হাতি ছিল, ওই হাতিটির নাম ছিল শম্ভু হাতি। এবং এই শম্ভু হাতিকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরটিতে একটি বিশাল গাছ হয়েছে এবং এটা এখানকার লোকজনদের মুখে সম্পূর্ণভাবে প্রচলিত রয়েছে। আমরা ওই গাছটি এখন পরিদর্শন করছি, গাছের সামনে আমি এই মুহূর্তে চলে এসেছি। এটাই সম্ভবত হ্যাঁ, এটা শিব শম্ভুর হাতির কবর। শশীকান্ত মহারাজ বাবু এই হাতিতে চলতেন, ডাকলে আসে পড়ছেন, তাছাড়া কেউ ডাকলে আসেন নাই। 101টা হাতি এখানে পূরণ করতে পারেন নাই। আবার এটা হাতির শ্মশানও ছিল। এটা হাতির মানে পিলখানা বলতে কি বোঝায়, হাতির শ্মশান। যেরকম আমাদের এই যে হাজারিবাগ একটা হ্যাঁ ঠিক আছে, একটা পিলখানা, পিলখানা মানে হাতি। ওইখানেও হাতি পালতেন। যেখানে যেখানে হাতি ছিল তার নাম হলো পিলখানা। মূলত এই হাতিটাই হচ্ছে মানে গাছ আকারে হয়েছে এই ধরনের একটা ধারণা আছে নাকি মিথ আছে? হাতি হওয়ার কবর দেওয়ার পরে এই গাছটা অটোমেটিকলি হয়েছে। এই গাছটা তো আমাদের হিন্দু শাস্ত্রের গাছ, পিপর গাছ। এটা লাগে করি বিয়ে শাদীর সময়। আমরা যখন বিয়ে শাদী জামাই স্ত্রী যখন বাইর হই তখন সুতা পেঁচায় বাঁধতে হয়। আচ্ছা, যাক, আসলে এইভাবে বাংলাদেশের প্রতিটা গ্রাম ও গঞ্জে সব জায়গায় কত যে মানুষের মনের ভেতর কত ধরনের অলৌকিক কাহিনী বা মানুষের যে বিশ্বাস রয়েছে তার একটা বহিঃপ্রকাশ এখানে আমরা দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খাওয়ার জন্য। মন্দিরের যে হর্তাকর্তা রয়েছেন এই দাদাটি আসলে খুবই আন্তরিক, আমাদেরকে নিয়ে যাচ্ছেন মুক্তাগাছার মন্ডা খাওয়ানোর জন্য। তো চলুন যাওয়া যাক মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। আসলে মন্ডা তো বিখ্যাত সেটা আমরা জানি, কিন্তু অরিজিনালটা আসলে খোঁজার মতো সময় আমাদের কাছে ছিল না। কিন্তু উনি আমাদেরকে যেহেতু নিয়ে যাচ্ছেন, তার মানে অরিজিনাল যে দোকানটা সেই দোকানটাতেই উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যেখান থেকে মূলত বেশি বিখ্যাত হয়েছে এই মুক্তাগাছার মন্ডা। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন একেবারে দাঁড়িয়ে আছি অরিজিনাল যে মন্ডার দোকানটা দেখতে পাচ্ছি, গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান এটি। তো মন্ডাটা আসলেই ট্রাই করব যে কিরকম। 150 বছর আগে তো এই দাদা আমাদেরকে নিয়ে এসেছেন, উনি আসলেই খুব আন্তরিক লোক। উনি না থাকলে হয়তো এই অরিজিনাল মন্ডার দোকানটা আমরা খুঁজেও পেতাম না, আর এটা অন্যান্য লোকের স্বাদও গ্রহণ করতে পারতাম না। চলো এখন স্বাদটা গ্রহণ করি।
ইতিহাস থেকে পাওয়া যায় 1824 খ্রিস্টাব্দে রামগোপাল পাল স্বপ্নে এই বিখ্যাত মন্ডার রেসিপি পান। পরবর্তীতে ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী ও ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথকেও আপ্যায়ন করা হয় এই মন্ডা দিয়ে। আর এই মূর্তিটি হচ্ছে এই মন্ডার জনক রামগোপাল পালের। তো চলুন মন্ডাটা টেস্ট করি। আমরা মূলত খেজুরের গুড়ের যেটা সেটা নিয়েছি মন্ডাটা, টেস্ট করতেছে। অসাধারণ স্বাদ, আসলেই দুর্দান্ত। প্রথম কামড়ে আপনার অভিজ্ঞতাটা কিরকম? সেই সেই স্বাদ। দুরন্ত মজা। আমরা একেবারে অরিজিনাল খেজুরের আমি তো সেটা নিয়ে আজ পর্যন্ত লালটা খাই নাই, সাদাটাই বেশি খাইছি, কিন্তু এখন লালটা খাইছি, সাদাটা দিয়ে বেশি মজা, খুবই ভালো লাগতেছে। হুম, দারুণ স্বাদ। তো আপনাদেরকে এটার প্রাইসটা জানিয়ে দিই। মন্ডার খেজুরের গুড়ের যে মন্ডাটা তৈরি করা হয়, এই মন্ডাটার প্রাইস হচ্ছে 40 টাকা পিস পার পিস, আর যেটা চিনির সেটা হচ্ছে 35 টাকা পার পিস। আর আমাদেরকে বিল দিতেই দিচ্ছিল না আমাদের এই দাদা, উনি আসলে খুব আন্তরিক এবং ভালো মানুষ। আসেন তো আমাদের এখানে, কিভাবে বিলটা দিতে পারি। আচ্ছা, এখন আমরা জমিদার বাড়ির ভিতরে ঢুকবো। জমিদার বাড়ি মানে এই 1 ঘন্টায় আসলে অনেক কিছুই দেখে নিলাম এখানকার, যেটা আমাদের প্ল্যানে ছিল না। তো চলুন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক।